বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অনলাইন বোটানি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায়ের উপরে ক্লাস নিব। উপস্থাপনে আছি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, লেকচার নং 5। আজকের টপিক সাইটোপ্লাজমিক অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও মাইটোকন্ড্রিয়া। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই জেনে নেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি। পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। পরিণত কোষের মধ্যে নিউক্লিয়াসের কাছাকাছি এই সমস্ত জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। আবিষ্কার আলবার্ট ক্লড ও কেইথ পোর্টার 1945 সালে মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম ও যকৃৎ কোষ থেকে এটি আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থী, এই সালটা মনে রাখবে। 1945 সালে কেইথ পোর্টার বা KR পোর্টার বলা হয়। কেইথ পোর্টার আর আলবার্ট ক্লড 1945 সালে মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম ও যকৃৎ কোষ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে নামকরণ করা হয় 1953 সালে। সাইটোপ্লাজমীয় ঝিল্লি অথবা নিউক্লিয় ঝিল্লি বা কোষ ঝিল্লি হতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের সাথে কোষ ঝিল্লির যে একটা যোগাযোগ পদ্ধতি অন্তঃপ্লাজমীয় জালিকার মাধ্যমে, সেই কাজটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করছে। নিউক্লিয়ার মেমব্রেন বা এখানে কিছু পোর আছে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে উৎপত্তি হতে পারে বা কোষ ঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হতে পারে। অধিকাংশ প্রকৃত কোষেই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। বিশেষ করে বেশি থাকে যকৃতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অগ্নাশয়ের মধ্যেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তো নিউক্লিয়াসের কাছাকাছি বা নিউক্লিয়ার ঝিল্লির সাথে এবং কোষ ঝিল্লির সাথে যোগাযোগ রক্ষা করে। আমরা এখানে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো আমি বিস্তারিত আলোচনা করব এদের প্রকারভেদে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মসৃণ এবং অমসৃণ দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাই। রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে, আমরা এখানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি। রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত আছে। এই যে রাইবোজোমগুলো দানার মতো দেখা যাচ্ছে, ছোট ছোট, এগুলো হচ্ছে রাইবোজোম, যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে অংশে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম থাকে তাদেরকে অমসৃণ বলা হয়। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংক্ষেপে বলা হয় RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার আমরা এই অংশে দেখতে পাচ্ছি যেগুলোতে কোনো রাইবোজোম নাই, সেগুলো হচ্ছে স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। SER হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা জানলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি আমরা প্রকারভেদ করি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে দুই প্রকার। আমি আবারও বলছি, তোমরা অনেক সময় পরীক্ষায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার আর তিন প্রকার এই বিষয়টি তোমাদের মধ্যে কনফিউজড হয়ে যাও। রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণের ক্ষেত্রে কোনো রাইবোজোম থাকে না, অর্থাৎ সে ক্ষেত্রে অদানাদার থাকে, এবং রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে সেই ক্ষেত্রে
অমসৃণ হয় বা দানাদার হয়, এগুলো প্রোটিন এবং এনজাইম সংশ্লেষণ করে। প্রোটিন আর এনজাইম সংশ্লেষণে ভূমিকা পালন করে, কারণ এখানে রাইবোজোম আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা আছে, প্রোটিন সংশ্লেষণ করতে পারে। কিন্তু মসৃণের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে না, এবং সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড ও হরমোন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে। প্রকারভেদ, এই বিষয়টা আমি আলোচনা করলাম যে এরা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, মসৃণ, অমসৃণ। এখানে বিষয়টা ভালো করে স্লাইডেও আমি উল্লেখ করেছি যে মসৃণ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড ও হরমোন সংশ্লেষ করে। যেহেতু মসৃণ, এতে রাইবোজোম থাকে না, আর রাইবোজোম থাকলে সেটা অমসৃণ হয়, যাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER বলা হয়। এরা প্রোটিন এবং এনজাইম সংশ্লেষে সক্ষম। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসছি এদের ভৌত গঠনে। যদি পরীক্ষায় আসে গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত প্রকার, সেই ক্ষেত্রে আনসার হবে 3 প্রকার। গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে 3 প্রকার। বিষয়টি ক্লিয়ার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠনগতভাবে 3 প্রকার। যদি রাইবোজোমের উপস্থিতিতে প্রশ্ন করা হয়, উপস্থিতির উপর ভিত্তি করে, তাহলে হবে 2 প্রকার। আর গঠনগতভাবে যে 3 প্রকার আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেগুলো হচ্ছে সিস্টার্নি। প্রথমে আমরা সিস্টার্নি সম্পর্কে, সিস্টার্নি, তারপরে ভ্যাসিকল টিউবিউল আছে। সিস্টার্নি এরা দেখতে চ্যাপ্টা, শাখাহীন ও লম্বা চৌবাচ্চার মতো। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি সিস্টার্নি। সিস্টার্নিগুলো চ্যাপ্টা, শাখাহীন, কোনো শাখা নাই, এবং লম্বা চৌবাচ্চার মতো। সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে। এগুলো 40 থেকে 50 মিলি মাইক্রন পুরু। এদের গায়ে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। যেমন এখানে আমরা রাইবোজোম যুক্ত সিস্টার্নিও দেখতে পাচ্ছি, এবং রাইবোজোম বিহীন সিস্টার্নিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আছে, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও রয়েছে সিস্টার্নি অংশে। তাহলে এখানে আমরা সিস্টার্নিকে বলতে পারি যে এগুলো হচ্ছে চ্যাপ্টা, শাখাহীন, লম্বা চৌবাচ্চার মতো। এরা হচ্ছে 40 থেকে 50 মিলি মাইক্রন পুরুত্বের নালিকার মতো সমান্তরালে বিন্যস্ত থাকে, এবং এরা মসৃণ ও অমসৃণ দুই ধরনেরই হতে পারে। আর এক প্রকার আছে ভেসিকল। এগুলো বর্তুলাকার ফুসকার মতো, 25 থেকে 50 মিলি মাইক্রন বেশযুক্ত এই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ছবিতে আমরা ভেসিকল দেখতে পাচ্ছি। ভেসিকলগুলো হচ্ছে এরকম ফুসকার মতো বা বর্তুলাকার। এই ভেসিকলগুলো হচ্ছে 25 থেকে 50 মিলি মাইক্রন ব্যাস যুক্ত। তারপরে আরো এক প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেগুলো হচ্ছে টিউবিউলস বলা হয়। টিউবিউলস এগুলো হচ্ছে নালিকার মতো। এরা শাখান্বিত বা অশাখাও হতে পারে। যেহেতু এরকমও হতে পারে শাখা বিহীন বা অশাখ, আবার এরকম শাখান্বিতও হতে পারে। তো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের টিউবিউলস। এদের ব্যাস 50 থেকে 190 মিলি মাইক্রন। এদের গায়ে সাধারণত কোনো রাইবোজোম থাকে না, অর্থাৎ এরা রাইবোজোমের ভিত্তিতে এরা মসৃণ হয়, মানে রাইবোজোম এদের গায়ে থাকে না, যে কারণে এরা মসৃণ প্রকৃতির হয়। সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না। আমরা এইখানে গঠনগতভাবে তাহলে আমরা যে 3 প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে সেগুলো আলোচনা করলাম। তোমরা স্লাইডে ছবি সহ বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদের সামনে আমি ব্যাখ্যা করছি রাসায়নিক গঠন। এর প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন ও লিপিড। প্রোটিন ও লিপিড। এর প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন ও লিপিড। সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে প্রোটিন 60 থেকে 70 ভাগ থাকে প্রোটিন, আর লিপিড হচ্ছে 30 থেকে 40 ভাগ। এতে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। বলতে আসলে কি? প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন। তো প্রোটিনের পরিমাণ বলা হচ্ছে, যদি প্রোটিন আমরা দেখি 60 ভাগ থাকে, সেই ক্ষেত্রে লিপিড হবে 40 ভাগ। যদি প্রোটিন 70 ভাগ থাকে, লিপিড থাকবে 30 ভাগ। এতে প্রায় 15 ধরনের
এনজাইম আছে। এনজাইমগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফসফেটেস এনজাইম, এটিপিএস এনজাইম আছে, এটিপি, যেগুলো এটিপিকে এডিপিতে পরিণত করতে পারে বা এডিপিকে এটিপিতে পরিণত করতে পারে, এবং এনএডিএইচ ডায়াফরেস এনজাইম আছে। তাছাড়াও অমসৃণ জালিকাতে, অর্থাৎ অমসৃণ জালিকা যেগুলোতে রাইবোজোম থাকে, আরএনএ এবং গ্লাইঅক্সিজমও থাকে। অর্থাৎ রাসায়নিক গঠনে আমরা এই বিষয়গুলো বলতে পারি যে অমসৃণ জালিকাতে আরএনএ থাকে এবং গ্লাইঅক্সিজমও থাকে। তাহলে আমরা এই বিষয়গুলো, বা আমরা আরএনএ থাকে অমসৃণের মধ্যে এবং গ্লাইঅক্সিজমও ক্ষুদ্রাকার যে কণাগুলো থাকে, আর অমসৃণ যে কণাগুলো থাকে, অমসৃণ কণাগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদেরকে বলা হয় মাইক্রোজোম। মাইক্রোজোম বলা হয়। আমরা বলতে পারি মাইক্রোজোমের সংজ্ঞায় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অমসৃণ যে ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ দেখা যায় তাদেরকে মাইক্রোজোম বলা হয়, অথবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোজোম বলা হয়। আমরা রাসায়নিক গঠনের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করতে পারি। এবার আমরা জেনে নেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। প্রোটোপ্লাজমের 1 নম্বর হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। 2, অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষ হয়। যেহেতু অমসৃণের মধ্যে রাইবোজোম থাকে, প্রোটিন সংশ্লেষ হয়। 3, মসৃণ রেটিকুলামে লিপিড, হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন, স্টেরয়েড সংশ্লেষ হয়। রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে প্রধান ভূমিকা রাখে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে, অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজে পরিণত হয়, সেই প্রক্রিয়াটা কে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। আমরা এটাকে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হতেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহযোগিতা করে, যাকে আমরা এক কথায় বলতে পারি গ্লাইকোজেনোলাইসিসে সহযোগিতা করে। তো এরা কোষে অনুপ্রবেশকারী বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। 8 হলো রাইবোজোম গ্লাইঅক্সিজমের ধারক হিসেবে কাজ করে। এছাড়াও এরা বিভিন্ন ধরনের, অর্থাৎ অনেকের মতে এটা দেখা যায় যে এরা কোষ প্রাচীরের জন্য সেলুলোজও তৈরি করে। এরা কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। যেহেতু কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ তৈরিতেও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা আছে। এটা অনেক বিজ্ঞানীর ধারণা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে, এদের সংজ্ঞা, আবিষ্কার, এরপরে এদের গঠন এবং ভৌত এবং রাসায়নিক গঠন এবং এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ সম্পর্কে জানতে পেরেছো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবং এখন আমি প্রায় শেষের দিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বস্তু, গত ক্লাসে আমি গলজি বস্তুটা পড়িয়েছি, সে এদের একটু তুলনামূলক আলোচনা করব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলজি বস্তু নিউক্লিয়াসের নিকটে থাকে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে সকল প্রকৃত কোষেই থাকে। গলগি বডি সকল প্রকৃত কোষে থাকে না, প্রাণী কোষে অধিক থাকে। এরা অসংখ্য শাখা প্রশাখা যুক্ত ক্ষুদ্র নালিকা জালের মতো থাকে। গলগি বডির ক্ষেত্রে এরা স্তরীভূত অবস্থায় থাকে, স্তরগুলো চ্যাপ্টা ও ঘন সন্নিবিষ্ট হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে গাত্র মসৃণ অমসৃণ দুই ধরনেরই হয়। গলগি বডির ক্ষেত্রে গাত্র সবসময় মসৃণ হয়। এরা সাইটোপ্লাজমের মধ্যে একটি সূক্ষ্ম কাঠামো সৃষ্টি করে, কোষ উপাংশগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এরা কোষের যৌগ সংশ্লেষণ ও ক্ষরণ কাজে সাথে যুক্ত থাকে। অসমিয়াম টেট্রা
অক্সাইড দিয়ে রঞ্জিত করা যায় না, এটা একটা রাসায়নিক পদার্থ। অসমিয়াম টেট্রা অক্সাইড দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রঞ্জিত করা যায় না, কিন্তু গলগি বডি রঞ্জিত করা যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই এদের তুলনামূলক আলোচনা আসলেও পরীক্ষায় লিখতে পারবে আশা করি। এছাড়া মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রেও কিছু পার্থক্য রয়েছে, যা তোমরা আশা করি লিখতে পারবে। আমি তুলনামূলক আলোচনা করেছি। তবে একটা বিষয় মনে রাখবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম মুক্ত হয়ে অমসৃণ থেকেই কিন্তু মসৃণের সৃষ্টি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ থেকেই সৃষ্টি হয়, রাইবোজোম মুক্ত হয়। কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা বিশ্লেষণ করব বা আলোচনা করব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। প্রকৃত জীব কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যদি বলি, সংজ্ঞায়িত করি, দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেফট চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয়, সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়াকে সুতার মতো দানাময় অঙ্গাণু বা কন্ড্রিওজোমও বলে। তোমরা এই সিনোনিমগুলো মনে রাখবে, যেমন মাইটোকন্ড্রিয়াকে কন্ড্রিওজোমও বলা হয়। কেন বলা হয়? সুতার মতো দানাময় অঙ্গাণু, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কন্ড্রিওজোম বলে। আবার পেশি কোষের কোষপর্দা সংলগ্ন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সার্কোজোম। এটাও আরেকটা নাম, সার্কোজোম। আবিষ্কার সম্পর্কে যদি বলি, কলিকার 1850 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। যদিও তখন মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয় নাই 1850 সালে, তখন আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের আকার আকৃতির যে অঙ্গাণুগুলো দেখেন, কলিকার কিন্তু ওই অঙ্গাণুগুলো আবিষ্কার করেন। তখনও কিন্তু মাইটোকন্ড্রিয়ার নামকরণ করা হয় নাই, কারণ সুতার মতো বা দানার মতো সেই অঙ্গাণুগুলোই পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ার নামকরণ হয়। 1850 সালে কলিকার আবিষ্কার করেন এইসব অঙ্গাণু। 1882 সালে ডব্লিউ ফ্লেমিং একে ফিলা নামকরণ করেন। 1890 সালে অল্টম্যান এদেরকেই বায়োপ্লাস্ট নামকরণ করেন, এবং সর্বশেষ কার্ল বেন্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন, যা আমরা এখন মাইটোকন্ড্রিয়া নামে মানে অভিহিত করি। 1898 সালে এটা কার্ল বেন্ডার এই নামকরণটি এখন পর্যন্ত গৃহীত নামকরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন হয় যে আবিষ্কারক কে আর নাম কে করলো। আবিষ্কারক আর নাম করণ কে করেন সেটার বিষয়ে আমি বললাম যে কলিকার 1850 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, 1898 সালে বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এর মাঝামাঝি সময়ে দুইজন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ফিলা নামকরণ করেন। 1890 সালে অল্টম্যান এদেরকে বায়োপ্লাস্ট নামকরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নেই যে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে কি পরিমাণে বা কি সংখ্যায় থাকে। সাধারণত কোষের জৈবিক কাজের উপরে কোষের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা নির্ভরশীল। আসলে তাদের জৈবিক কাজের উপরে এই সংখ্যাগুলো নির্ভরশীল থাকে। সাধারণত গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। প্রাণীর যকৃৎ কোষে এর সংখ্যা সাধারণত 1000 থেকে 1500। বৃক্কের কোষে থাকে 300টি এবং মানুষের শুক্রাণুতে 20টি মাইটোকন্ড্রিয়া থাকে। অর্থাৎ বৃক্কের কোষে মানে কিডনির কোষে 300টি এবং মানুষের শুক্রাণুতে 20টি মাইটোকন্ড্রিয়া থাকে। উভচরের ডিম্বাণুতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 3 লক্ষ হয়ে থাকে এবং অ্যামিবার কোষে 5 লক্ষ মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মনে রাখবে। এটা এমসিকিউ এর পরীক্ষার জন্য অনেক সময় এটা গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সাধারণত গড়ে যদি পরীক্ষা আসে গড়ে প্রতি কোষে কতটি মাইটোকন্ড্রিয়া, সেই ক্ষেত্রে 300 থেকে 400টি হচ্ছে আনসার। তবে যদি কোষ ভিন্ন ভিন্ন কোষের কথা উল্লেখ থাকে, যকৃৎ কোষে কতটি বা বৃক্ক কোষে কতটি, মানুষের শুক্রাণুতে কতটি, উভচরের ডিম্বাণুতে কতটি, এভাবে কিন্তু আলাদা আলাদা এই সংখ্যা তথ্যগুলো মনে রাখতে হবে। সেজন্য তোমরা গড়ে প্রতি কোষে থাকে 300 থেকে 400টি, এই তথ্যটা খুব ভালো করে মনে রাখবে। অন্যান্যগুলো এমসিকিউ কোশ্চেনে আসতে পারে।
আকৃতিতে মাইটোকন্ড্রিয়া বিভিন্ন ধরনের হয়, যেমন এরা বৃত্তাকার, দণ্ডাকার, তন্তুর মতো, কুণ্ডলীর মতো। আসলে মাইটোকন্ড্রিয়া দেখা যায় কোষের আয়তনের প্রায় 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া। একটা কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া ঠিক আমরা কতটুকু অংশ জুড়ে থাকে একটি মাইটোকন্ড্রিয়া, সেটার বিষয়টা বললাম যে 20 ভাগ। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি মনে রাখতে পারবে। আমরা যদি এই সম্পূর্ণ একটা হচ্ছে সেল বা কোষ, এই সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এই যে একটা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, এখানেও মাইটোকন্ড্রিয়া আছে। এই মাইটোকন্ড্রিয়াগুলো এই সমস্ত কোষের 20% স্থান জুড়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। কোষ আয়তনের প্রায় 20 ভাগ মাইটোকন্ড্রিয়া থাকে। আর এই মাইটোকন্ড্রিয়া শব্দটি আসলে গ্রিক শব্দ মাইটোস এবং অর্থাৎ সুতা, এবং কন্ড্রিয়ন মানে হচ্ছে দানা বা গ্রেইন থেকে আসছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন যদি আমরা আলোচনা করি, তাহলে এর বিভিন্ন অংশগুলো সম্পর্কে আলোচনা করতে হয়। প্রথমে আসছে আবরণী। মাইটোকন্ড্রিয়ন আসলে লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন দিয়ে বাইলেয়ার এর মাধ্যমে দুটি মেমব্রেন দিয়ে গঠিত। আমরা এখানে মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন দেখতে পাচ্ছি। এটা আসলে আবরণী হচ্ছে, যদি বলি যে দুইটা আবরণী আছে, একটা হলো বাইরের, একটা ভিতরের। প্রতিটা আবরণী আসলে বাইলেয়ার দিয়ে গঠিত। তো সেই ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার প্রতিটা আবরণী লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত, এবং সেটা লিপিড প্রোটিনের যে বাইলেয়ারের মাধ্যমে গঠিত থাকে। বাইরের মেমব্রেনটা আসলে মসৃণ হয়, মানে আবরণটা, বাইরের মেমব্রেনটা দেখা যায় যে আবরণীটা কোনো প্রকার খাঁজ বা ভাঁজ সৃষ্টি হয় নাই বাইরের মেমব্রেনে, কিন্তু ভিতরের মেমব্রেন ভাঁজ হয়ে এরকম আঙ্গুলের মতো বা অভিক্ষেপের মতো ক্রিস্টির সৃষ্টি করে। যে ভিতরের মেমব্রেন ভাঁজ হয়ে এই ক্রিস্টিগুলো সৃষ্টি করে। তাহলে ভিতরের মেমব্রেন ভাঁজ হয়ে দেখা যায় যে ক্রিস্টি সৃষ্টি করে, এবং দুই আবরণীর মধ্যে ব্যবধান হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। আমরা যদি এই অংশটুকুর ব্যবধান বলি যে এটা হলো দুই আবরণীর মধ্যে ব্যবধান, সেই ব্যবধানটাকে বলা হয়েছে যে 6 থেকে 8 ন্যানোমিটার। এবং এই ধরনের মেমব্রেনের মধ্যে কোনো ধরনের এনজাইম বা এটিপি তৈরির এনজাইম থাকে না। এখন আসি আমরা প্রকোষ্ঠের ক্ষেত্রে। দুই মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থানকে আন্তঃমেমব্রেন ফাঁক বলা হয়, বা এটাকে বলা হয় বহিস্থ কক্ষ। আশা করি বুঝতে পারছ। এই কক্ষটি, এই স্থানটি হচ্ছে বহিস্থ কক্ষ। বহিস্থ কক্ষ। আর অভ্যন্তরীণ মেমব্রেন বা ভেতরের মেমব্রেন দিয়ে যে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। তাহলে আমরা এটা যদি বহিস্থ কক্ষ হয়, এবং এইখানে যে অভ্যন্তরীণ মেমব্রেন দিয়ে আবদ্ধ অভ্যন্তরীণ কক্ষ ভিতরের, তারই আমরা আরেক নাম হচ্ছে ম্যাট্রিক্স বলি। ম্যাট্রিক্স বলা হয় এই অঞ্চলটাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরের মানে অভ্যন্তরীণ কক্ষের মধ্যে অঞ্চলটা হচ্ছে ম্যাট্রিক্স। এই অভ্যন্তরীণ কক্ষ জেলির ন্যায় ঘন সমসত্ব পদার্থ বা ধাত্র দ্বারা পূর্ণ থাকে। এই ধাত্র পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছ তোমরা প্রকোষ্ঠ সম্পর্কে। দুই মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থান হচ্ছে বহিস্থ কক্ষ, আর ভেতরের মেমব্রেনের মধ্যবর্তী স্থানকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ, যাকে আমরা ম্যাট্রিক্স বলি। এই অঞ্চলটাকে ধাত্র দ্বারা পূর্ণ। তৃতীয় বিবরণ হচ্ছে ক্রিস্টি। বাইরের মেমব্রেন সোজা থাকে, আমি আগেই বলেছি বাইরের মেমব্রেনে কোনো ভাঁজ থাকে না। বাইরের মেমব্রেনে কোনো ভাঁজ থাকে না, ভিতরের মেমব্রেনে এরকম ভাঁজগুলো দেখা যায়। ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এদের সংখ্যা বা আকৃতি বিভিন্ন কোষে বিভিন্ন ধরনের হয়, এবং এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। যেহেতু এইটা সম্পূর্ণভাবে এই অঞ্চলে এই মেমব্রেনের সাথে যুক্ত হয় না, এই প্রান্ত আবার এই মেমব্রেনের সাথে যুক্ত হয় না, কিন্তু একটা খাঁজ আর একটা খাঁজের ভিতরে চলে গেছে মনে হচ্ছে, এটাকে অসম্পূর্ণ প্রকোষ্ঠ বলা হয়।
অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে এবং ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় ইন্ট্রাক্রিস্টাল স্পেস, মানে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান যা বহিঃপ্রকোষ্ঠের। এখানে যে এই জায়গাটাকে বলা হচ্ছে ইন্ট্রাক্রিস্টি স্পেস। ইন্ট্রাক্রিস্টি স্পেস, ইন্ট্রাক্রিস্টি, এটা যেহেতু অন্তঃক্রিস্টি বাংলায় বলা হয়, ইন্ট্রাক্রিস্টি স্পেস বহিস্থ কক্ষের সাথে আসলে যোগাযোগ রক্ষা করে, সাথে সংযুক্ত, এটাকেই বলা হয়েছে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান। এবং এরপরে আমরা একটা অংশ বর্ণনা করব অক্সিজমের কথা, যে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর অন্তর্গাত্রে, মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীতে, যেহেতু এটা অন্ত আবরণী, এই অন্তর্গাত্রে কিন্তু অতি সূক্ষ্ম অসংখ্য দানাগুলো লেগে থাকে। এই দানাগুলোকে বলা হয় অক্সিজম, দানাগুলোকে বলা হয় অক্সিজম। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছ। অন্ত আবরণীর অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা থাকে, এদেরকে অক্সিজম বলে। অক্সিজম আবার বৃন্তক অবৃন্তকও হতে পারে। এটা মস্তক এবং বোটা এগুলো নিয়ে গঠিত, মানে মাথা এবং বৃন্ত নিয়ে গঠিত দেখা যায় এই অক্সিজমগুলো। এটিপি সিনথেসিস ও ইটিসি যদি বলি, মানে এটিপি তৈরি যে এনজাইম এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ক্রিস্টিতে বিভিন্ন স্থানে স্থানে যে গোলাকার বস্তু থাকে, অর্থাৎ যদি আমরা অক্সিজমের কথাই বলি, এরকম মাথা যুক্ত এবং বৃন্তযুক্ত অক্সিজম থাকে, এটাকে বৃন্তক অক্সিজম বলে। এই বৃন্তক অক্সিজম এই মস্তক এবং এই যে বোটা অংশ নিয়ে গঠিত, বা এটার ভূমি অংশ আছে। তাহলে এই ক্রিস্টির মধ্যে স্থানে স্থানে যে গোলাকার বস্তুগুলো দেখা যাচ্ছে, এই গোলাকার বস্তুকে বলা হয় এটিপি, এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস থাকে, যাতে এটিপি সংশ্লেষিত হয়। এখানে আসলে এটিপি তৈরি হয়। তাছাড়া সমস্ত ক্রিস্টি ব্যাপী থাকে, যে বিভিন্ন ধরনের বস্তু থাকে, এখানে সমস্ত ক্রিস্টি ব্যাপীতে থাকে ইটিসি। ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আশা করি বুঝতে পেরেছ, এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে ক্রিস্টি ব্যাপী। বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে। এই যে এখানে ডিএনএ গুলো দেখা যাচ্ছে, এবং এটাকে বাইরে বিবর্ধিত অবস্থায় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে আলাদা করে আমি স্লাইডে দেখিয়েছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। অনেক বইয়ে কিন্তু আমি তোমাদেরকে অনেক বইয়ে কিন্তু ডিএনএ কে এইভাবে দেখানো হয়েছে। এই চিত্রটা তোমরা আশা করি মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কে এরকম দিবে না। এই চিত্রটাতে এটা একটা ভুল আছে, এইরকম সার্কুলার এইরকম যে চেইন স্ট্রাকচার ডিএনএ কিন্তু থাকে না মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে এরকম সার্কুলার ডিএনএ বলা হয় এটাকে। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ হচ্ছে এরকম বৃত্তাকার ডিএনএ। আশা করি বুঝতে পেরেছ। এই ডিএনএটাই কিন্তু আমরা এখানে থাকে দেখতে পাচ্ছি। এই ডিএনএটি না, এটা দেখা যায় অনেক বইয়ে এরকম লম্বা সুতার মতো ডিএনএ দেয়া আছে। এটা তোমরা করবে না। এই ধরনের চিত্রে তোমরা বৃত্তাকার ডিএনএ দিবে, এবং এর মধ্যে যে রাইবোজোম আছে সেই রাইবোজোম গুলো হচ্ছে 70S ধরনের রাইবোজোম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। রাইবোজোমের 80S এবং 70S দুই ধরনের আছে। সেই ক্ষেত্রে সেডিমেন্টেশনের হার অনুযায়ী 70S রাইবোজোম থাকে। আদিকোষীয় বৈশিষ্ট্য, এই জন্য এটাকে রাইবোজোমের একটি আদিকোষীয়, মাইটোকন্ড্রিয়ার একটা আদিকোষীয় বৈশিষ্ট্য বলতে পারো। এরা ম্যাট্রিক্সে থাকে এই 70S রাইবোজোম গুলো। আসলে এই ডিএনএটা মাইটোকন্ড্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসনও করা সম্ভব হইতো না। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্রিস্টির গায়ে গায়ে, ক্রিস্টির মধ্যে বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে ক্রিস্টি, এবং ক্রিস্টির মধ্যে এটিপি সিনথেসিস থাকে, এবং এখানে মেমব্রেন গুলোকে চিহ্নিত করা হয়েছে, বৃত্তাকার ডিএনএ দেখানো হয়েছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গুলো যেভাবে থাকে প্রতিটা মেমব্রেনের, ইনার মেমব্রেনে বলা যায়, এটা ইনার মেমব্রেনের মধ্যে এই
পরপর যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, যেটাকে ইটিসি বলা হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাইটোকন্ড্রিয়ার ছবিতে তোমরা সাধারণত কোন ভুলগুলো করো এবং কিভাবে মাইটোকন্ড্রিয়া আঁকতে হবে। এভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়ার এই যে ভিতরের মেমব্রেনের জন্য এগুলো হচ্ছে ক্রিস্টি। ভিতরের মেমব্রেন ভাঁজ হয়ে যে অভিক্ষেপের মতো, আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে, সেইগুলোই কিন্তু আসলে ক্রিস্টি। তো এখন এই ক্রিস্টিগুলো, এটা একটা মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্যচ্ছেদ বলতে পারো, বা এটা লম্বচ্ছেদ। মাইটোকন্ড্রিয়ার এই যে বাইরের আবরণ এবং এটা ভেতরের আবরণ, এটা হচ্ছে দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা স্থান, এটা হচ্ছে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান। তারপর এটা হলো ম্যাট্রিক্স, এর ভিতরে থাকবে সার্কুলার ডিএনএ। সার্কুলার ডিএনএ, এটাকে তুমি ডিএনএ চিহ্নিত করে দিবে। এবং তোমরা এখানে যে ক্রিস্টিগুলো আছে, ক্রিস্টিগুলো অনেক সময় তোমরা খুব ছোট করে দাও, এটা করবে না, কারণ ক্রিস্টিগুলো দেখা যাচ্ছে যে একটা আরেকটার ভিতরে মনে হবে যে এটা প্রায় এই প্রান্ত পর্যন্ত আসবে, একদম স্পর্শ করবে না, অসম্পূর্ণ একটা প্রকোষ্ঠ তৈরি করবে, আবার এই ক্রিস্টিটাই পর্যন্ত আসবে। হ্যাঁ, এইখান থেকে আমরা এইটার ভিতরে যে মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সটাকে অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করবে ক্রিস্টিগুলো। অভ্যন্তরীণ যে পর্দাটা আছে, আশা করি বুঝতে পেরেছ। মাইটোকন্ড্রিয়া ছাড়া এখানে কিছু ম্যাট্রিক্সে রাইবোজোম ছড়ানো থাকবে এবং ক্রিস্টির গায়ে এটিপি সিনথেসিস এনজাইম থাকবে। প্রিয় শিক্ষার্থী, এবার রাসায়নিক গঠনে আসছি। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজন এর প্রায় 65% হচ্ছে প্রোটিন এবং 29% গ্লিসারাইড সমূহ থাকে, 4% থাকে লেসিথিন ও স্যাফালিন এবং 2% থাকে কোলেস্টেরল। প্রায় 70% প্রোটিন উৎসেচকের সঙ্গে যুক্ত থাকে এবং 30% মাইটোকন্ড্রিয়ার দেহ গঠনে লাগে। প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়াতে 70S রাইবোজোম ছড়ানো থাকে এবং সামান্য ডিএনএ থাকে, আরএনএও 0.5% আরএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে এক ধরনের ফসফোলিপিড থাকে, তাদেরকে বলা হয় কার্ডিওলিপিন। ফসফোলিপিডটির নাম হচ্ছে কার্ডিওলিপিন। এটা মনে রাখবে, নতুন তথ্য হিসাবে এটা বইয়ে দেয়া হয়েছে। কার্ডিওলিপিন পদার্থটির নাম ফসফোলিপিড, কার্ডিওলিপিন। এবার আসছে মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব বা এদের যে ভূমিকা আছে। শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্রের প্রয়োজনীয় বিক্রিয়া পরিচালনা করে মাইটোকন্ড্রিয়া। ফ্যাটি অ্যাসিড বিপাক ও নিয়ন্ত্রণ করে। শ্বসনের উপযোগী সকল উৎসেচক মাইটোকন্ড্রিয়ায় থাকে। শ্বসনের ফলে নির্গত শক্তি থেকে এটিপি তৈরি করে। কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করে ও বংশগতিতে ভূমিকা রাখে। হ্যাঁ, এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে। আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমরা চাইলে এর মধ্যে আরো কয়েকটা বাড়িয়ে লিখতে পারো, তবে আরো বেশি পরিমাণে কাজগুলো তোমরা পড়বে এবং জানবে, তাহলে লেখার সময় অন্ততপক্ষে তোমরা আনসার করার মতো করে লিখতে পারবে। রক্তকণিকা এবং হরমোন উৎপাদনও করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে অনেক সময় অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এর কারণ হচ্ছে, যদি ছোট প্রশ্ন আসে, মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস সেল অর্গানেলস বলা হয় কেন? এদের নিজস্ব ডিএনএ বিদ্যমান, এমআরএনএ টিআরএনএ সংশ্লেষ ঘটে, নিজস্ব রাইবোজোম থাকায় এরা প্রোটিনও তৈরি করতে পারে। মাইটোকন্ড্রিয়া থেকে আবার নতুন মাইটোকন্ড্রিয়াও তৈরি হয়, সেজন্য আসলে এদেরকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই অঙ্গাণুগুলো ভালোভাবে পড়বে এবং প্রতিটি অংশ ভালোভাবে পড়বে। বায়োলজিতে যদি ভালো করতে চাও তাহলে তোমাদের মূল বই ভালো করে পড়তে হবে এবং প্রতিটা লাইন বুঝতে হবে। আমি আবারও বলছি যে প্রতিটা তথ্য তোমরা যাচাই করে নিজে অ্যানালাইসিস করে পড়বে এবং আমাদের ক্লাসগুলো দেখবে মনোযোগ সহকারে। আশা করি তোমাদের কাছে সহজ হবে এবং তোমরা সফল হবে
এই প্রত্যাশা রেখে আজকের মতোই আমার অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।